টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর একটা সেটের করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। তো দেখো, প্রথমে তোমাদের নাম্বার বিভাজনটা কেমন থাকবে দেখো। দিল্লি সুলতানি যেটা তোমাদের চ্যাপ্টার রয়েছে, এখান থেকে তোমাদের 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন থাকবে, এবং 2টো 5 নম্বর প্রশ্ন এখান থেকে পেতে চলেছো তোমরা। মোগল সাম্রাজ্য, এখান থেকে তোমরা 4টে এমসিকিউ, 4টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন পাবে। নগর, বণিক ও বাণিজ্য, এই চ্যাপ্টার থেকে তোমরা 2টো এমসিকিউ পাবে, 2টো 1 নম্বর প্রশ্ন পাবে, 2টো 2 নম্বর প্রশ্ন পাবে, 2টো 3 নম্বর প্রশ্ন পাবে এবং 2টো 5 নম্বর প্রশ্ন পাবে। এবার দেখো, তার মানে তোমাদের 10টা এমসিকিউ পাবে, 10টা এমসিকিউ করতে হবে, 10টায় 1 নম্বর প্রশ্ন পাবে, 10টা 1 নম্বর প্রশ্ন করতে হবে। 6টা পাবে তোমরা 2 নম্বরের প্রশ্ন, কিন্তু করতে হবে তোমাদের 4টে 2 নম্বর প্রশ্নের উত্তর। 6টা পাবে 3 নম্বরের প্রশ্ন, করতে হবে 4টে 3 নম্বর প্রশ্ন। 6টা পাবে 5 নম্বরের প্রশ্ন, করতে হবে 2টো 5 নম্বর প্রশ্ন। এইভাবে তোমাদের নাম্বার বিভাজন হবে। এবার দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 গুণ 5 সমান 5 আছে। প্রথম প্রশ্ন চলে আসছে দেখো, এর মধ্যে যেটা বেমানান সেটা হচ্ছে ইলতুৎমিশ আছে, রাজিয়া আছে, ইবন বতুতা আছে আর বলবান আছে। তো এর মধ্যে বেমানান হচ্ছে ইবন বতুতা। ঠিক আছে, নেক্সট দেখো, খরাজ, খামোশ, জিজিয়া আর আমির, এর মধ্যে হচ্ছে আমির। নেক্সট দেখো 3, টঙ্কা, মোহর, হুন্ডি, জিতল, এটা হচ্ছে হুন্ডি। শাহজাহানাবাদ, তুগলকাবাদ, কিল্লা, রায়, পিথোরা, দৌলতাবাদ, এর মধ্যে যেটা বেমানান সেটা হচ্ছে দৌলতাবাদ। পরেরটা, পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়, এর মধ্যে বুরহানপুর হচ্ছে বেমানান। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, কস্তম্ভে খলজি বিপ্লব আছে, রুমি কৌশল আছে, হৌজ আছে, দিনেমার আছে, সরাফ আছে। এবার খস্তম্ভে যে ইলিবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, তো এর সঙ্গে এটা মিল হবে, সেটা হচ্ছে হৌজ। বাবর, বাবরের সঙ্গে তোমাদের, এবার দেখো তোমাদের খলজি বিপ্লব কি হবে, ইলিবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান, রুমি কৌশল হচ্ছে বাবর, হৌজ হচ্ছে জল সংরক্ষণ, দিনেমার হচ্ছে ডেনমার্কের অধিবাসী, সরাফ হচ্ছে মুদ্রা বিনিময়কারী। ঠিক আছে, এবার দেখো পরেরটা চলে আসছি আমরা। পরেরটা রয়েছে শূন্যস্থান পূরণ করা, 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্নে চলে যাবো, কি রয়েছে দেখো। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, দেখো এদের মধ্যে কে, এদের মধ্যে সঠিক উত্তর হচ্ছে নসরত শাহ। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশ প্রাণদণ্ডে দণ্ডিত হয়, অর্জুনকে। ঠিক আছে, অর্জুন প্রাণদণ্ডে দণ্ডিত হয়েছিল। তারপরে দেখো, রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটের সঙ্গে জোট বাঁধেননি, এর মধ্যে কে, প্রতাপ সিংহ। পরের প্রশ্ন, আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন কে ছিলেন, তো এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে মালিক অম্বর। 5 নম্বর চলে যাবো, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে, সঠিক উত্তর হচ্ছে 1540 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নে চলে যাবো, সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশ ভক্ত, উত্তর হচ্ছে শ্রী চৈতন্যের ভক্ত। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্নে চলে যাবো দেখো, মোগলরা তৈমুরের বংশধর হিসাবে গর্ববোধ করতে কেন, উত্তর লিখবে তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন, তাই মুঘলরা নিজেদের তৈমুরীয় বলে ভাবত। নেক্সট, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন, উত্তর লিখবে 1540 সালে কনৌজে যুদ্ধে হুমায়ুন হেরে যান এবং শেরশাহ সুরি যখন বাংলা রাজত্ব করছিলেন তখন তাকে দিল্লি ছেড়ে লাহোরে যেতে হয়। পরের প্রশ্ন, মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন, উত্তর লিখবে মহেশ দাস বুদ্ধিমত্তা এবং হাস্যরসের জন্য পরিচিত ছিলেন এবং চতুর সমাধান দিয়ে জটিল সমস্যা সমাধানের জন্য বিখ্যাত ছিলেন, তাই সম্রাট আকবর তাকে বীরবর উপাধি দিয়েছিলেন। নেক্সট, ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো, তো পয়েন্ট দিবে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, দিয়ে লিখবে
ঔরঙ্গজেবের সময়কালে বাংলা অঞ্চলে সুতির বস্ত্র, রেশম, মশলা এবং অন্যান্য পণ্যের উৎপাদন ব্যাপক ছিল, যা বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিল। পরের প্রশ্ন, যাবতী বলতে কি বোঝো? উত্তর লিখবে, মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান। তাই মুঘল সম্রাট আকবর বুঝেছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে যাবতী বলা হয়। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 2 থেকে 3টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন কি রয়েছে? দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হয়? উত্তর লিখবে, দিল্লির সুলতান কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার জামাতা ইলতুৎমিশ দিল্লির সুলতান হয়েছিলেন। এই সময় থেকে ইলতুৎমিশ অনেক সমস্যার মুখে পড়েছিলেন, যেমন ইলতুৎমিশ সুলতান কুতুবউদ্দিনের জামাই ছেলে নন। 2, সুলতান মোহাম্মদ ঘুরির অনুচর তাজউদ্দিন ইয়ালদুজ ও নাসিরউদ্দিন কুবাচা দিল্লি অধিকার করতে সচেষ্ট ছিলেন। 3, ক্ষমতাবান অনেক আমির ইলতুৎমিশকে সুলতান বলে মানতে চাননি। এই অবস্থায় ইলতুৎমিশ খলিফার অনুমোদন প্রার্থনা করেন, কারণ তিনি জানতেন যে খলিফার অনুমোদন পেলে তিনি বৈধ সুলতান হতে পারবেন। পরের প্রশ্ন, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিলেন এবং তার বিরোধী কারা ছিল? তো উত্তর দেখবে, সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন। তিনি ছিলেন দিল্লির মসনদে প্রথম নারী সুলতান। তো প্রশ্ন যদি আসে দিল্লির মসনদের প্রথম নারী সুলতান কে ছিলেন, তো লিখবে রাজিয়া। সুলতান রাজিয়াকে অনেকে সমর্থন করলে অনেকে বিরোধিতা করে। সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন, এখানে পয়েন্ট করবে, হ্যাঁ, রাজিয়ার সমর্থক বলে। সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। আর রাজিয়ার বিরোধী কারা ছিলেন? রাজিয়ার বিরোধী ছিল অভিজাতদের একটা অংশ ও দিল্লির বাইরে তুর্কি অভিজাতরা, রাজিয়ার ভাই রুকনউদ্দিন ফিরোজ, উলেমা আর রাজপুত শক্তি প্রভৃতি। নেক্সট দেখো 3 দাগের প্রশ্ন, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? দেখো, এ উত্তরটা এভাবে শুরু করবে, দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর তার জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। দিয়ে এভাবে লিখবে যে প্রথম পয়েন্ট দিবে বিদ্রোহ, তারপরে পয়েন্ট দিবে মঙ্গল আক্রমণ, তারপরে পয়েন্ট দিবে উত্তরাধিকার বিরোধ। ঠিক আছে, দিয়ে এইভাবে তোমরা এই উত্তরটা লিখবে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা একটু পজ করে এই উত্তরটা লিখে নিও। ঠিক আছে, পরের প্রশ্ন, মোগল কারা? দেখো, মোগল কারা এর উত্তরটা এখানে লেখানো হচ্ছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ভারতে বাবরের বংশধরগণ মুঘল নামে পরিচিত। ঠিক আছে, এতটা লিখলেই কিন্তু তোমাদের এর উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন, 5-এর দাগের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বিদ্যালয় কিন্তু এবার এই প্রশ্নটা আসতে চলেছে, তো ভালো করে এই প্রশ্নটা দেখে দিও। দিল্লির শাসক হওয়ার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন। যে পাট্টা লিখবে, পাট্টা এখানে পয়েন্ট করে লেখানো হয়েছে, আর কবুলিয়ত সেটাও পয়েন্ট করে লেখানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, ভিডিওটা পজ করে, আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আমি চলে আসছি পরবর্তী স্লাইডে। 6 নম্বর, বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো? দেখো, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তাকে বাণিজ্যিক চাষ বলা হয়, এই উত্তরটা লিখলেই বাণিজ্যিক চাষের সংজ্ঞা তোমাদের হয়ে যাচ্ছে। আশা করি তোমার ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অথবা আছে হুন্ডি কি? এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু এবার অনেক বিদ্যালয়ে আসতে চলেছে, ভালো করে এই হুন্ডিটা দেখে যাবে। ঠিক আছে, হুন্ডি ব্যবস্থার ধরন পয়েন্ট করবে, ফল পয়েন্ট করবে। ঠিক আছে, এইভাবে তোমরা হুন্ডিটা লিখবে। আশা করি লিখে নিয়েছো। চলে আসছি পরবর্তী স্লাইডে। যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও 4 থেকে 5টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন, আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন? তো দেখো, এটা আমি ভিডিওর একটু ফাস্ট ফরওয়ার্ড করে এলাম। প্রথমে তোমার ইন্ট্রোডাকশনটা এইভাবে লেখা শুরু করবে, তারপর লিখবে পয়েন্ট করবে বিশাল সেনাবাহিনী গঠন, নেক্সট পয়েন্ট করবে সিরি শহর নির্মাণ, তারপরে শেষে লিখবে এছাড়া তিনি সৈন্যবাহিনীর রসদ যোগানের দেওয়ার জন্য দোয়াব অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশি রাজস্ব আদায়ের নীতি নিয়েছিলেন। সেনাবাহিনীর সুবিধার জন্য তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। আশা করি বুঝতে পারলে। এটা যদি তোমার লেখা হয়ে থাকে, আমি তাহলে চলে আসছি পরবর্তী যে স্লাইডে। দেখো, পরবর্তী স্লাইডে কি আছে, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? এর আগে কিন্তু শর্টে কিন্তু এই প্রশ্নটা ছিল,
ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাদশাহ। বাদশাহ বা পাদশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাদশাহ, পাদশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ। এর অর্থ হচ্ছে ফার্সি পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা। এখানে পাদ বা শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাদশাহ উপাধি নিয়েছিলেন। নেক্সট দেখো 3 নম্বর, কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? তো সুলতানি আমলে ভারতের প্রধান শাসনকেন্দ্র ছিল দিল্লি, তাই ভারতের সুলতানি শাসনকে দিল্লি সুলতানি বলা হতো। তবে সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি পরবর্তীকালে পুরনো দিল্লি নামে পরিচিত হয়। আর পুরনো দিল্লির অবক্ষয়ের কারণ পয়েন্ট করবে মুঘলদের রাজধানীর পরিবর্তন। 2 নম্বর পয়েন্ট দেবে সার্বভৌম প্রতিষ্ঠা। ঠিক আছে, এইসব পয়েন্টের ভিত্তি করে লিখলেই কিন্তু এর উত্তরটা লেখা হয়ে যাবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, ইকতা কি? সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। ইকতার প্রথমে সংজ্ঞাটা এখানে লেখানো হয়েছে, তারপরে সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন সেটা দেখো এখানে লেখানো হচ্ছে। এটা তোমরা কি কি পয়েন্টের বেস করে লিখবে? রাজ্যের শাসন পরিচালনা, সেনাবাহিনী পালন, রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা, এইসব পয়েন্টের বেশি করে তোমরা এটা লিখবে। আশা করি তোমরা লিখে নিয়েছো। এই 3টে পয়েন্ট লিখলে কিন্তু এটা হয়ে যাবে। এবার চলে আসবো পরে, ষোলো ইকুল কি? তো এর উত্তরটা দেখো এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা লিখে নিও। হ্যাঁ, ষোলো ইকুল আদর্শ, এখানে 1 2 3 3টে পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা লিখে নিয়েছো। চলে যাবো পরে, নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও 8 থেকে 10টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির বায়াতদর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। তো সুলতান আলাউদ্দিন খলজি বায়াতদর নিয়ন্ত্রণ করেন, তার কারণটা এখানে তোমার এখানে লেখানো হচ্ছে। হ্যাঁ, তারপরে পয়েন্ট দিয়ে বাজারের ধরন, সেখানেও তোমরা 4টে পয়েন্ট এখানে আছে। তারপরে বাজার পরিদর্শক রাজকর্মচারী, তারপরে বাজারে সরকারি নিয়মাবলী, তারপরে মতামত, এইসব পয়েন্টের বেস করে তোমরা এটা লিখবে। ঠিক আছে, এবার দেখো ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন? তো পয়েন্ট করবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা। যে সমস্যা প্রথমে লিখবে, প্রথমে দেখো যেসব পয়েন্টগুলো লেখা আছে সেই পয়েন্ট অনুযায়ী লিখবে। তারপরে সমস্যার মোকাবিলা, বন্ধুত্বের নীতি, করদ রাজ্যে পরিণত করার নীতি, যুদ্ধনীতি প্রথমত, দ্বিতীয়ত, এইসব পয়েন্টের বেস করে এটা লিখলেই এটা হয়ে যাবে। ঠিক আছে, অথবা শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো। তো এর দেখো ভূমিকা দিয়ে লেখানো হয়েছে, ভূমিকা প্রথমে, তারপরে শেরশাহর মানবিক চিন্তামূলক সংস্কার, প্রথম পয়েন্ট ভূমি রাজস্ব, তার আন্ডারে পাট্টা কৌলিয়ত, এটা এর আগেই করালাম, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, উপসংহার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। তারপরে মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। দেখো প্রথমে দুভাবে ভাগ করা যায়, গ্রাম ও শহরের বাণিজ্য এবং একাধিক শহরের মধ্যে বাণিজ্য। তো প্রথম পয়েন্ট গ্রাম ও শহরের বাণিজ্য, তারপর দ্বিতীয় পয়েন্ট একাধিক শহরের মধ্যে বাণিজ্য। এই দুটো পয়েন্টের বেস করেই কিন্তু এই উত্তরটা লেখানো হয়েছে, আশা করি তোমরা সকালে লিখে নিয়েছো। তারপরে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল? ঠিক আছে, তো উত্তরটা দেখে নাও কি কি পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। নাগরিকদের বসতি আর নাগরিক সম্প্রীতি, এইসব পয়েন্টের বেস করে উত্তরটা লেখানো হয়েছে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে এর জন্য আমি এগুলো কিন্তু পড়ছি না, আমি জাস্ট তোমার ডিসপ্লে করে দিয়েছি, তোমরা ভিডিওর পজ করে লিখে নাও। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য সেসব সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা আগে তোমাদের বইয়ের চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো, আমি তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপরে তোমরা এইসব যে প্রশ্নগুলো করাচ্ছি সেগুলো দেখো। আর রায় মার্টিনের তোমরা কোন স্কুলের প্রশ্ন চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।